বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব জনাব মুফতি আব্দুল মালেক সাহেব তার নিরপেক্ষতা হারিয়েছেন এবং সমালোচিত হচ্ছেন এবং সমালোচনা তিনি ডিজার্ভ করেন। বায়তুল মোকাররমের খতিব এটা কোনো ঐশী পোস্ট নয় যে তার সমালোচনা করা যাবে না। দর্শক, জামাত শিবিরকে ঘিরে এবং বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেবকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের আলোচনা চলছে। বিশেষ করে কৌমিদের একটা বিরাট অংশ তারা জামাতকে গালাগালি করছে, জামাত বিরোধিতা বা তাদের যে জামাত বিদ্বেষ এটা দেখাচ্ছে যে জামাতের লোকজন মুফতি আব্দুল মালেককে দেখতে পারে না। মুফতি আব্দুল মালেকের সমালোচনা করে এত বড় সাহস, এত বড় জবরদস্ত আলেম, এত বড় উলুমুল বাহার, তার সমালোচনা করে জামাতের লোকজন তারা অকথ্য ভাষায় গালাগালি করছে। আর জামাতের লোকজন তাদের দৃষ্টিভঙ্গির কথা বলছে যে না, আমরা মুফতি আব্দুল মালেক সাহেবের সমালোচনা করছি না বা তাকে আমরা রেসপেক্ট করি, তবে জামাতের যারা একটু অতি শিক্ষিত তারা মুফতি আব্দুল মালেককে নিয়ে প্রশ্ন তুলছে। এই জন্য আমার এই আলোচনা যে আসলে মুফতি আব্দুল মালেক সাহেব তিনি বায়তুল মোকাররমের খতিব পদের যে হক, নিরপেক্ষতা বজায় রাখবেন, এটা ধরে রাখতে পেরেছেন কিনা? উত্তর হচ্ছে পারেন নাই। কেন পারেন নাই আমি দেখাবো। দ্বিতীয় হচ্ছে যে আসলে জামাতের লোকজন মুফতি আব্দুল মালেক সাহেবকে কিভাবে দেখে। মূলত এই বায়তুল মোকাররমের খতিব কেন্দ্র করে জামাতকে জড়িয়ে যে আলোচনা, এটার স্টার্টিংটা ঈদের দিন সকালে জাতীয় ঈদগাহে ঈদের জামাতে বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে টুপি পরিয়ে দিয়েছিলেন। এখন এই টুপি পরানোকে নানান জনে নানানভাবে ব্যাখ্যা দিয়েছে। জামাতপন্থী একজন আলেম জনাব মাওলানা তারেক মনোয়ার, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সে পড়েছেন এবং কবি জসিমউদ্দিন হলে থাকতেন। তারেক মনোয়ার ভাই তিনি ফেসবুকে লিখেছেন যে বায়তুল মোকাররমের খতিব হয়েও যাতে পালাতে না হয় সে কথা স্মরণে রেখেই আবেগ দেখানো উচিত। এখানে স্পষ্ট যে এখানে আবেগ দেখানো বলতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে টুপি পরিয়ে দেওয়াটাকে আবেগ এবং তেল মারা হিসেবে তিনি তুলনা করেছেন এবং বায়তুল মোকাররমের খতিবকে তারেক মনোয়ার নসিহত করেছেন। এখন কওমি লোকজন খেপেছে যে হ্যাঁ, তারেক মনোয়ারের এত বড় সাহস, তিনি বায়তুল মোকাররমের খতিবকে এত বড় ইঙ্গিতপূর্ণ কথা বলেন যাতে পালাতে না হয়, নানান কিছু যে না, মানে এত বড় আলেম, এত জ্ঞান তাকে এটা তারেক মনোয়ার বলবেন কেন, এ ধরনের একটা বিষয়। জামাতপন্থী আলেম ওলামারা সবাই তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করছে যে না, আমরা মুফতি আব্দুল মালেকের বিরুদ্ধে নই, উই রেসপেক্ট হিম। দর্শক, প্রথম কথা হচ্ছে যে বায়তুল মোকাররমের খতিব তিনি অন্য 10 জন আলেমের মতো একজন আলেম, তার এলেম নিয়ে কোনো প্রশ্ন নাই। এলেম নিয়ে যদি প্রশ্ন করেন, যে খতিব পালিয়েছে রুহুল আমিন, তার এলেম আব্দুল মালেকের চাইতে কোনো অংশে কম নয়। খতিব রুহুল আমিন কিন্তু জগৎ বিখ্যাত আলেম, জবরদস্ত আলেম। আরো অতীতে যারা ইতিহাসে ভিলেন হয়ে আছে ভুল রাজনৈতিক সিদ্ধান্তের কারণে, তারা আলেম হিসেবে কিন্তু জবরদস্ত। যেমন হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভীর চাইতে কোনো বড় দেওবন্দি আলেম উপমহাদেশে আসে নাই। আশরাফ আলী থানভী যে কটা কিতাব লিখেছেন, দেওবন্দি আকাবিরের সবাই মিলে ওই কটা কিতাব লিখতে পারেনি, অথচ তিনি ব্যাপক সমালোচিত 47 প্রশ্নে, মুসলিম জাতীয়তাবাদ প্রশ্নে। আবার আশরাফ মাদানী, শাইখুল হিন্দ যাকে বলা হতো, হুসাইন আহমেদ মাদানী, হুসাইন আহমেদ মাদানীর এলেম যদি বলেন, জগৎ বিখ্যাত আলেম। তাদের এই যে আশরাফ আলী থানভী কিংবা হুসাইন আহমেদ মাদানী, রাজনৈতিকভাবে তারা ব্যাপকভাবে সমালোচিত। তাদেরই নিজ ঘরানায় রাজনৈতিক বিতর্ক আছে তাদের নিয়ে, পাকিস্তান ভাগ নিয়ে, অথচ তাদের এলেম আকাশচুম্বী এলেম। তাদের ধারে কাছেও অন্য কোনো কওমি আলেম যেতে পারেনি। আশরাফ আলী থানভী এবং হুসাইন আহমেদ মাদানী, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুখী, এরকম 3-4 জন টপ একদম ইতিহাসের কিংবদন্তি আকাবিরদের মধ্যে এই আশরাফ আলী থানভী, হুসাইন আহমেদ মাদানীর মতো, অথচ তাদের নিয়ে ব্যাপক রাজনৈতিক সমালোচনা। তো তাদের তুলনায় আশরাফ আলী থানভী কিংবা হুসাইন আহমেদ মাদানীর চাইতে তো বড় কিছু হয়ে যাননি মুফতি আব্দুল মালেক। তাদের মতো অত বড় আলেম হতে পারেন। হ্যাঁ, তিনি আলেম, বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় আলেম বলা যায়, আরো অনেক কিছু বলা যায়। তার এলেম নিয়ে কোনো প্রশ্ন নেই, সত্যিকার অর্থে তিনি একজন জবরদস্ত আলেম। কিন্তু আশরাফ আলী থানভী কিংবা হুসাইন আহমদ মাদানীর চাইতে বড় কিছু হয়ে যাননি এবং সেটা সম্ভব নয়। তো
তাহলে আশরাফ আলী থানভী কিংবা হুসাইন আহমদ মাদানি যদি সমালোচনা করা যায়, মুফতি আব্দুল মালেকের সমালোচনা করা যাবে না কেন? তো কৌমিরা যারা তারেক মনোয়ারের উপর ঝাঁপিয়ে পড়েছেন তাদেরকে বলবো যে তারেক মনোয়ার সমালোচনা ভুল করেছেন, ভুল কথা লিখেছেন বা ভুল বলতে পারেন, বাট তার সমালোচনা করতেই পারেন। আপনারা এমন ভাবে মুফতি আব্দুল মালেককে দেখাচ্ছেন যে তার সমালোচনা করা যাবে না। না, বিষয়টা এরকম না। অবশ্যই মুফতি আব্দুল মালেকের সমালোচনা করা যাবে, যেমনটা তারেক মনোয়ারের সমালোচনা আপনারা করছেন বা করা যাবে। এই হচ্ছে কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ, মুফতি আব্দুল মালেক সাহেব তো আসলেই সমালোচনার যোগ্য। তিনি তো আগে নিরপেক্ষতা হারিয়েছেন। যেমন তিনি স্পষ্টতই জামাত বিদ্বেষ প্রচার করেছেন। যেমন দেখেন, আমি একটা সিম্পল প্রশ্ন করি, এই প্রশ্ন উত্তর দিতে পারবেন? প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে টুপি পরিয়ে দিয়েছেন, এটা সুন্নাত, ভালো, এটা উপকারিতা আছে। আমি আগেই ব্যাখ্যা দিয়েছি, টুপি পরানোটা এটা বরং তারেক রহমানের বিরুদ্ধে গেছে। এটা মুফতি আব্দুল মালেকের কোনো তেলবাজি না, এটা নিছক ভালো কাজ। কারণ প্রধানমন্ত্রী টুপি পরে আসেন না, স্বরাষ্ট্রমন্ত্রী টুপি পরে আসেন না, আর টুপির একটা সিম্বলিক গুরুত্ব রয়েছে। এটা ইসলামী শরীয়তে টুপির কোনো সওয়াব নাই, কিন্তু রাজনীতিতে গুরুত্ব রয়েছে। টুপি দেখলে ইসলাম বিরোধীরা খেপে যায়, টুপি দেখলে তাদের কলেজে আগুন ধরে। তো প্রধানমন্ত্রী টুপি পরে ঘোরেন, এতে হিন্দুত্ববাদী সেকুলারদের মাথা খারাপ হয়ে যায়। এই জন্য প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দেয়া, এটার শরীয়তে এর সওয়াব তেমন না থাকলেও রাজনীতিতে এর গুরুত্ব তাৎপর্য অনেক। যে প্রধানমন্ত্রীকে বাইতুল মুকাররমের খতিব টুপি পরিয়ে দিয়েছে, ইটস ভালো। এই জন্য আমি এটা তারেক রহমানের বিরুদ্ধে গেছে এই টুপি পরানোটা, বরং তিনি বিব্রত বোধ করেছেন এবং পারসেপশন ক্রিয়েট হয়েছে যে ঠিক মতো টুপি টাপি পরেন না। এখানে বাইতুল মুকাররমের খতিব কোনো অন্যায় কাজ করেনি, বরং ভালো কাজ করেছেন। কিন্তু তার আগে তিনি কি করেছেন? তিনি একদম বিএনপির পক্ষ নিয়েছেন। সালাউদ্দিন আহমেদ কয়েকদিন আগে শরীয় আইনকে মধ্যযুগীয় বলে কটাক্ষ করেছেন। বাইতুল মুকাররমের খতিব সালাউদ্দিন আহমেদ কি কিছু বলেছেন? এই বিষয়ে তো মুখই খুলতে পারেননি। অতএব বাইতুল মুকাররমের খতিব তো নিরপেক্ষতা হারাননি। জামাতকে ইঙ্গিত করে বলেছেন দলের নামের পিছনে ইসলাম থাকলেই তাদেরকে ভোট দেওয়া যাবে না, আর যাদের নামের পিছনে ইসলামের নাম গন্ধ নাই, বিএনপি, তাদেরকে ভোট দেওয়া যাবে। এই জাতীয়তাবাদ সেই জাতীয়তাবাদ না, তাদেরকে ভোট দেওয়া যাবে। আবার গণভোটে নায়ের পক্ষে প্রচারণা চালিয়েছেন, যেটা জুলাইয়ের সাথে এক প্রকার গাদ্দারি। জুলাই সনদের বিরুদ্ধে, জুলাই সনদ যাতে পাশ না হয়, নায়ের পক্ষে প্রচারণা চালিয়েছেন। তো এই যে 2 নম্বর এগুলো বাইতুল মুকাররমের খতিব করেছেন, এগুলো কারণে তিনি সমালোচনার যোগ্য। তার সমালোচনা হতেই পারে। তিনি কেন নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন? তিনি কেন বিএনপির পক্ষে, কেন জামাতের বিরুদ্ধে বলেছেন? না, বাইতুল মুকাররমের খতিব হিসাবে তাকে নিরপেক্ষ থাকতে হবে। তিনি জামাতের বিরুদ্ধে বলবেন না, পক্ষে বলবেন না, বিএনপির বিরুদ্ধে বলবেন না, পক্ষে বলবেন না। তিনি ন্যায় অন্যায় নিয়ে আমভাবে কথা বলবেন। তো দর্শক, অতএব এই বাইতুল মুকাররমের খতিবকে নিয়ে সমালোচনা করা যায়, সমালোচনা করার অধিকার রয়েছে, ইটস ভেরি সিম্পল। আর জামাতের লোকজন মনে করে যে তিনি জবরদস্ত আলেম, তিনি ভুল ত্রুটি করলো, এগুলো নিয়ে জামাত কথা বলা পছন্দ করে না। মুফতি আলী হাসান ওসামা তিনি এই বিষয়ে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন জামাতের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে, যে হ্যাঁ, মুফতি আব্দুল মালেক সাহেব নিরপেক্ষতা হারিয়েছেন, অনেক জায়গায় কথা বলার সুযোগ আছে তার বিরুদ্ধে, কিন্তু তারপরও আমরা তাকে রেসপেক্ট করি এবং আমরা তার বিরুদ্ধে কিছু বলতে চাই না। আমির যেমন এমনটা নির্দেশ দিয়েছেন। এটা হচ্ছে জামাতের আরেকজন আলেম লিখেছেন, মুহতারাম মাওলানা আব্দুল মালেক হাফিজুল্লাহ ঈদগাহে প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে চমৎকার একটি কাজ করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। জামাতের লোকজন এটাকে নেগেটিভলি নেয় না, কিন্তু এখানে মুফতি আব্দুল মালেককে জামাতের বিরুদ্ধে দাঁড় করিয়ে অথবা তার সমালোচনা করা যাবে না, এরকম একটা চেষ্টা করে রাজনীতি করছে এনসিপির কিছু আলেম এবং চরমনাই। না, এটা করা যাবে না। মূল কথা হচ্ছে মুফতি আব্দুল মালেকের সমালোচনা যে কেউ করতেই পারে, ইটস ভেরি সিম্পল।